আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নবিলা হাসান। থমথমে রাজধানীর অবস্থা। সকাল থেকে আবারও রামপুরা, মোহাম্মদপুর, মহাখালী ও যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে থেমে থেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছে। যাত্রাবাড়িতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সরকারি গণমাধ্যম বিটিভির নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ বিজিপির প্রহরা। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহতদের অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। এই পর্যন্ত 100 জন ভর্তি রয়েছে কোটা সংস্কার সংঘর্ষকে কেন্দ্র করে। 11টি লাশ পরিচয়হীনভাবে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে রয়েছে। শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। রাজধানীর রামপুরা এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী বিলাল হোসেন। রামপুরাতে অবস্থান করছি। আপনাদেরকে শুধু দেখে রেখে যে সকাল থেকে কিন্তু রামপুরা যে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু রাস্তায় নামার চেষ্টা করেছে, তারপর কিন্তু তাদেরকে পুলিশ কয়েকবার কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু ছত্রভঙ্গ করেছে। কিন্তু আমরা এখন দেখেছি আবার তারা কিন্তু জড়ো হয়েছে। তারা কিন্তু বিভিন্ন লাঠি সোটা নিয়ে জড়ো হয়েছে, বিভিন্ন গলির মধ্যে কিন্তু অবস্থান করছে। পুলিশ যখনই তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে, পরে কিছুক্ষণ পর কিন্তু আবার তারা কিন্তু আবার জড়ো হয়ে যায়। তো বলা যায় যে এখানে কিন্তু আসলে যে আন্দোলনকারী এবং পুলিশদের মধ্যে একটু বলা যায় যে একটু চোর পুলিশ খেলা চলছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা একের পর এক ঢিল মারছে, আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগুচ্ছে। আমরা সেই জিনিস আপনাদের একটু দেখার চেষ্টা করি। শুধু এইখানে না, বিভিন্ন জায়গাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু জড়ো হচ্ছে। এরকম দফায় দফায় সংঘর্ষ কিন্তু গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত কিন্তু চলে। এই সংঘর্ষের সময় কিন্তু আসলে যে এখানে সরকারি যে প্রচার মাধ্যম রয়েছে বিটিভি কিন্তু তারা অগ্নিসংযোগ করেছে। অগ্নিসংযোগের ফলে কিন্তু বিটিভি কিন্তু বিভিন্নভাবে হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। এখান থেকে পর্যাপ্ত কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সেই পুলিশ কিন্তু তাদেরকে দফায় দফায় কিন্তু ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করছে। আমরা জানিয়ে রেখেছি পুলিশের পাশাপাশি কিন্তু এখানে বিজিবিও মোতায়েন রয়েছে। তারা কিন্তু যখনই আসলে আন্দোলনকারীরা কিন্তু সামনে এগোনোর চেষ্টা করছে, তারাও কিন্তু দফায় কিন্তু তাদের কিন্তু ছড়িয়ে দেওয়ার ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করছেন। আর বলে রাখি যে যখনই কালকে রাত এই ঘটনা ঘটে, তারপরে কিন্তু যে আন্দোলনকারীরা কিন্তু বিটিভি ভবনে ঢুকে পড়ার পরে কিন্তু তারা এখানে কিন্তু ভাঙচুর চালায়। তা আমরা একটু দেখে রাখি যে পুলিশ কিন্তু এখনই তাদের উপর অ্যাকশনে যাবে। কিন্তু যাওয়ার পরে কিন্তু আপনি বলে রাখি যখনই পুলিশ যায়, তারা কিন্তু আন্দোলনকারী কিন্তু অন্যদিকে চলে যায়। আর ফলে কিন্তু এই রাস্তায় যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু পুরোদমে কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে কিন্তু কোনো প্রকার যান চলাচল না। শুধু এইটি নয়, এই হাতিরঝিলের যে সড়কের প্রধান সড়ক রয়েছে, সেখানেও কিন্তু আসলে আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দফায় দফায় কিন্তু টিয়ারশেল ছোড়ে। তারপরে কিন্তু তারা কিছুক্ষণ পরে কিন্তু আবার কিন্তু কিছুক্ষণ জড়ো হয়ে যায়। তো এই ছিল রাজধানী রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর রামপুরা এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্ট সহিংস পরিস্থিতির প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে বিকেলে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল রাত থেকেই বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। বিটিআরসি বলছে, রাজধানী মহাখালীতে ডেটা সেন্টারে অগ্নিসংযোগের কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। ফলে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না গ্রাহকরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। অনলাইন নির্ভর সব সেবা ও ব্যবসা বন্ধ রয়েছে। এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছে না গ্রাহকরা। বিকাশ, নগদের মতো অনলাইন মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজধানীতে কমেছে পণ্যের সরবরাহ, এমন যুক্তি দেখিয়ে বাজারে নতুন করে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে 68 থেকে 70 টাকায়, ব্রিয়ার 28 বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়, আর স্বর্ণা 50 থেকে 52 টাকায়। এদিকে বেড়েছে সবজির দামও। কেজি প্রতি দ্বিগুণের বেশি বেড়ে বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা পর্যন্ত। বেড়েছে পেঁয়াজের দর, 10 টাকা বেড়ে কেজি প্রতি দেশি বিক্রি হচ্ছে 110 টাকায়। তবে কমেছে প্রায় সব ধরনের মাছের দাম।
রাজধানীর কাওরান বাজার থেকে নিত্যপণ্যের সবশেষ মূল্য পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী সেলিম মালিক। আপনি জানেন যে কোটা বিরোধী শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক শাটডাউনে ঢাকায় কিন্তু অনেক পণ্য নিয়ে আসতে পারেনি ব্যবসায়ীরা, বিশেষ করে সবজির বাজারে আমার যে কথা বলি, সবজির দাম কিন্তু এই কারণে বেশ খানিকটা বেড়েছে। গত কয়েকদিন আগেও যে কাঁচামরিচ বিক্রি হতো 100 থেকে 200 টাকা পর্যন্ত, সেই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা কিন্তু উঠে গেছে। শুধু কাঁচামরিচ না, অন্যান্য পণ্যের অন্যান্য সবজির দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। আমি ব্যবসার কাছে জানতে চাবো যে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম কী পরিমাণ বাড়লো? জি ভাই, গেছে সপ্তাহের তুলনা এই সপ্তাহ মোটামুটি সব সবজির দামই বেশি। যেরকম আপনার কাঁচামরিচ গেছে সপ্তাহ ছিল 180 থেকে 200 টাকা কেজি, বর্তমানে হলো আপনার 240 থেকে 300 টাকা কেজি। এরকম অন্যান্য সবজি আপনার গাজর হইলো আপনার 180 টাকা কেজি, টমেটো হইলো আপনার 210 থেকে 200 টাকা কেজি। এ মিলে প্রতিটা আইটেমের দামে আপনার কেজিতে 20 টাকা 25 টাকা বাড়ছে। যে জি ভাইয়া, ধন্যবাদ। শুধুমাত্র কিন্তু কাঁচা সবজি না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অন্যান্য পণ্যের দামও বেড়েছে। বিশেষ করে গত কয়েকদিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালের দাম কিন্তু 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে মিনিকেট চালের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। মিনিকেট কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি দরে। বিয়ার 88 কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 54 থেকে 55 টাকা বিক্রি হচ্ছে। এবং গরিব মানুষের চাল অর্থাৎ মোটা স্বর্ণা, সেই চালের দাম কিন্তু 3 থেকে 4 টাকা বেড়ে এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়া চিকন চাল, নাজি চাল, সেটিও কিন্তু 70 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মানভেদে। তবে আসার খবর হলো মাছের দাম কিন্তু এই সপ্তাহে বেশ খানিকটা কমেছে। 200 টাকা কমে এই সপ্তাহে কিন্তু ইলিশ বিক্রি হচ্ছে 28 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগির দামও কিন্তু 5 টাকা বেড়েছে কেজি প্রতি। এই সপ্তাহে 175 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এবং সোনালিকা মুরগি কিন্তু দাম না বাড়লেও এটি কিন্তু বেশ উচ্চ দাম। এই সপ্তাহে সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 270 থেকে 290 টাকা কেজি দরে। তো এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে মোটামুটি হালচাল। টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় বাসিন্দারা জানান, দিনে রাতে এলাকা ভেদে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে, পড়াশোনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া উৎপাদন কমে যাওয়ায় লোকসানের মুখে কারখানা মালিকরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বিদ্যুৎ এই আসে এই যায়, তীব্র গরমে অতিষ্ঠ টাঙ্গাইলের ঘাটাইলের বাসিন্দারা এমনটাই বলছেন। তারা জানান, ঘাটাইলের বেশ কয়েকটি গ্রামে 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে মাত্র 6 ঘন্টা। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে রাইস মিল ও শিল্প কারখানার উৎপাদন কমে গেছে। শ্রমিকরা বলছেন, পণ্য সরবরাহে আগের চেয়ে বেশি সময় লাগছে, এতে কমে গেছে আয়। 1 ঘন্টা দিলে 2 ঘন্টা দিতে পারে না। এই অবস্থায় আমাদের প্রোডাকশনের খুব সমস্যা হইতেছে। চতুর্দিকে ধান জমা হয়ে আছে, চাউল জমা হয়েছে, আমরা ছাড়াই করতে পারি না, আমাদের ঠিকমতো সংসার চলতেছে না। কারখানা মালিকরা জানান, বিদ্যুৎ না থাকায় দিনে লম্বা সময় জেনারেটর চালু রাখতে হচ্ছে। এতে বাড়ছে উৎপাদন খরচ, শেষ পর্যন্ত যা যাচ্ছে ভোক্তার কাঁধে। এখানে আমাদের প্রোডাকশন নেমে এসে অর্ধেকেরও নিচে। সেক্ষেত্রে আমাদের শ্রমিকদের আমরা লেবার বেতন ঠিক মতো দিতে পারছি না। আমাদের 24 ঘন্টার মধ্যে প্রায় 15-16 ঘন্টা আমাদের জেনারেটর চালাতে হচ্ছে। অর্ডার যারা দেয় তাদের কার্ডটা ঠিক মতো বুঝাই দিতে পারি না। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেকটা বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে এখনো 20 মেগাওয়াট আমাদের দৈনিক সর্বোচ্চ চাহিদা। সেই 20 মেগাওয়াটের বিপরীতে আমরা বরাদ্দ 10 থেকে 14 মেগাওয়াট বা 15 মেগাওয়াট পর্যন্ত আমরা পেয়ে থাকি, যার কারণে আমাদেরকে লোডশেডিং দিতে হয়। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ঘাটাইলের বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গেছে অন্তত 4 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। চণ্ডীগড় থেকে রওনা হয়ে ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ। হতাহতদের উদ্ধারে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।
আগামী বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে জার্মানি। এ সংক্রান্ত একটি খসড়া বাজেটে সরকার অনুমোদনও দিয়েছে। এতে সহায়তা 870 কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় 400 কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পর জার্মানি থেকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা ইউক্রেনে যায়, যা রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা যুদ্ধে বড় ভূমিকা রাখছে। কিন্তু জার্মানি এমন একটি সময় তাদের সেই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে, যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া ঘোরতর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গেল বুধবার নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ফলে রাতে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও পরে সেটি বাতিল করেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। এদিকে করোনা শনাক্তের পর এয়ারফোর্স ওয়ানে করে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভোগায় তাকে টিকা দেওয়া হয়েছে। আপাতত তিনি ডেলাওয়্যারের নিজ বাসভবনে থেকে সব দায়িত্ব পালন করবেন বলেও জানায় তারা। অবরুদ্ধ গাজা শহরের এক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি সৈন্যদের আকাশপথে হামলায় 3 শিশুসহ 9 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গেল 10 দিনে ইসরায়েলিরা অন্তত 8টি আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে বলে জানায় ফিলিস্তিনে কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, গাজায় যুদ্ধের সব ধরনের নিয়ম ভঙ্গ করা হয়েছে। যুদ্ধপীড়িত ইসরায়েলি সেনাদের অনবরত হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 38,800 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 89,364 জন। খেলার খবর। আজ থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে নারী টি-20 এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আরব আমিরাত ও নেপাল। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। দিনের আরেক ম্যাচে লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে হাই ভোল্টেজ এই ম্যাচ। এদিকে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 7:30টায়। জয় নিয়ে আসর শুরু করতে চায় টাইগ্রেসরা। মূলধনের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।